ইউনাইটেড হাসপাতালে আগুনে মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ। ঘটনা তদন্তে কমিটি গঠন। সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 30 মের পর আর ছুটি বাড়ছে না, সীমিত আকারে চলবে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখনই। করোনাকালীন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত, বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকা, পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানোতে, করোনার ধাক্কায় কাজে গতি নেমেছে অর্থাৎ। করোনাকালীন ঈদে ভিন্ন আয়োজনের সঙ্গীত শিল্পীরা ঘরবন্দি জীবনের ঘোর কাটাতে কিছু সময়ের জন্য মেতে ওঠেন উচ্ছ্বাসে। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 রোগী মারা গেছেন। বুধবার রাত 9:30টার দিকে হাসপাতালের নিচে আলাদা করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে বারিধারার ফায়ার স্টেশনের 3টি ইউনিট 15 থেকে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সেই আগুনে প্রাণ হারান আইসোলেশন ইউনিটে থাকা 5 রোগী। নিহতরা করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, আইসোলেশন ইউনিটে থাকা 5 জনের সবাই মারা গেছেন, যাদের 4 জন পুরুষ 1 জন নারী। তবে কি কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। পরে গুলশান জোনের ডিসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মারা যাওয়া 5 জনের 3 জনের করোনা পজিটিভ এবং বাকি 2 জনের করোনা নেগেটিভ ছিল। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই 5 জনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। আমরা 10:09 মাথায় আমাদের লোকজন সেখানে পৌঁছেছে এবং প্রায় 20-25 মিনিটের মধ্যে আগুনটা কন্ট্রোলে নিয়ে আসে এবং আগুনটা নিভাতে আরও 10-15 মিনিট সময় লাগে। আমরা 5 জন পেয়েছি, 1 জন মহিলা এবং 4 জন পুরুষ। এটা সবাই সোফার আমি জানতে পেরেছি যে এরা করোনা রোগী হিসাবে ডিটেক্টেড না, মানে কনফার্ম করোনা রোগী না, এদেরকে আলাদা করে রেখেছিল আর কি আইসোলেশন ইউনিট হিসাবে। 5 জন থাকা অবস্থায় আনুমানিক 9:48 এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আমরা শুনতে পেয়ে দ্রুত আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলি এবং ফায়ার সার্ভিস ইউনিট আসা পর্যন্ত এখানে যে ধরনের যে অ্যাপারেটাস ছিল বা যাই ছিল তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে এখানে আগুন নেভানো যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে এখানে আগুন নেভায় এবং এই ফাঁকে যে 5 জন রোগী এখানে ছিলেন, এই 5 জন রোগী 5 জনই এখানে অগ্নিকাণ্ডের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেন। দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীরাও সেবা পাবেন। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিক মালিক কর্তৃপক্ষ এমন নির্দেশনায় আপত্তি জানিয়েছে। তাদের দাবি, এমন নির্দেশনা ঢালাওভাবে করা হয়েছে, সব হাসপাতালের পক্ষে এমন নির্দেশনা মানা সম্ভব নয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অনেক অভিযোগ পাওয়া যায়। আবার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া হাসপাতালে রোগী ভর্তি করাচ্ছেন না, এমনও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে, 50 হাজার বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে। 50 শয্যার বেশি সব হাসপাতালে করোনা ও নন করোনা জোনে ভাগ করতে হবে। রেড জোন, গ্রিন জোন ও ইয়েলো জোনে ভাগ করবে প্রতিটি হাসপাতাল। রেড জোনে থাকবে করোনা রোগীরা, ইয়েলো জোনে থাকবে করোনা সন্দেহভাজন রোগীরা এবং গ্রিন জোনে থাকবে নন করোনা রোগীরা। পেশেন্ট যেহেতু বাড়ছে কোভিড, কাজেই শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট নাও হতে পারে। তারপর ঈদের বন্ধ সেরে যখন মানুষ আরো ঢাকায় আসবে, তখন হয়তো আরেকটা আশঙ্কা করছি যে আরেকটা যদি ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলো পেশেন্টকে তো শুধু ডেজিগনেটেড হাসপাতাল যথেষ্ট হবে না।
গত 24 মে এই নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। আসলে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয় তখনই কিছু শর্ত থাকে যে কি করা যাবে কি করা যাবে না, সরকারের আদেশ তো মানতে হবে। এরকম দুঃসময়ে যারা সরকারের পাশে বা দেশের জনগণের পাশে বা রোগীদের পাশে না দাঁড়াবে তাদের বিষয়ে যে কোনো আইনসঙ্গত সিদ্ধান্ত সরকার নিতে পারে। তবে একই হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সব বেসরকারি হাসপাতালে নেই বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এইগুলো জোর জবরদস্তির ইস্যু না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, নতুবা এটা একটা বুমেরাং হতে পারে। 20 লক্ষ 50 লক্ষ লোকজন ইনফেক্টেড হয় নাই, এখনো সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে ঢালাও ভাবে সবকিছুকে সব হসপিটালে আপনার ভর্তি করতে হবে। একটা হাসপাতাল ঢাকা শহরে বললাম এরা পারবে, কিন্তু ছোটখাটো হাসপাতালগুলো পারবে না, যাদের এন্ট্রি এক্সিট নাই, যাদের লিফট ফ্যাসিলিটিস একটাই, যাদের আইসোলেশন ফ্যাসিলিটিস নাই, তাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় 11 মে নির্দেশনা জারি করলেও এখনো বাস্তবায়ন হয়নি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনার মাঝে সাধারণ ছুটি আর বাড়ছে না। 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে গণপরিবহন, তবে বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসতে হবে না। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন শাহালি জয়। ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে খুলছে সরকারি অফিস আদালত। করোনা সংক্রমণের কারণে গেল ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি ৭ দফায় বাড়ানোর পর এর মেয়াদ শেষ হতে যাচ্ছে 30 মে। ছুটি বাড়বে না, ছুটির সীমিত হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখার পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন সরকারি অফিস আদালত খুললেও এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত নিয়ন্ত্রণে থাকবে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা গুলো আমাদের জানতে হবে। নিষেধাজ্ঞা কালে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে, জেলা থেকে অন্য জেলা যাওয়ার ব্যাপারে, চলাচলের ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে। প্রতিটি জেলার প্রবেশ পথে এবং বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না অন্তত 15 জুন পর্যন্ত। দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান আগের মতোই 4টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8টার পর জনসাধারণের চলাচলেও থাকবে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন এবং ব্যক্তিগত হালকা যানবাহন চালু থাকবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবেন স্বাস্থ্যবিধি অনুযায়ী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। হয়তো এটা ওরা ঠিক মতো কাজ করতে পারে, স্বাস্থ্য মানে নীতিগুলো মেনে, নিয়ম নীতি মেনে হয়তো কাজ করতে পারে। দেখা যাক না কিছুদিন। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা সম্ভব নয় বলে গেল 24 মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজের মনোভাব জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ নিউজ 24-কে জানিয়েছেন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা পরিবহন চালাবেন। জীবিকার জন্য পরিবহন চললেও মানুষের জীবন বাঁচাতে সর্বাধিক গুরুত্ব দিবেন তারা। কি সিদ্ধান্ত আছে সেটার উপরে আমরা ডিসিশন নেব আর কি, সেটার উপর ডিসিশন নেব যতটুকু পারা যায় এখানে স্বাস্থ্যবিধি মেনে চালানোর জন্য। আগে তো মানুষকে বাঁচাইতে হবে, জীবন জীবিকা দুটোটাই দরকার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যতটুকু পারি। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই সময়ে দেশে বাড়ছে গরিব মানুষের সংখ্যা, ফলে আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। আগামী অর্থবছরে নতুন করে 16 লাখ লোক যুক্ত হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আওতায়, আর বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকার কিছু বেশি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মহামারীর এই সময়ে বরাদ্দ পর্যাপ্ত নয়, এছাড়া কমাতে হবে এ খাতের দুর্নীতি ও অপচয়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
Humankind faces many challenges. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য অনুযায়ী দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে হলে গরিব মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদিও বাংলাদেশ এখনও এই খাতে খরচের দিক থেকে এশিয়ার দেশগুলোতে তলানিতে। জিডিপির মাত্র 1.2% অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করে বাংলাদেশ। করোনাকালীন এই দুর্যোগে সামাজিক নিরাপত্তায় আসছে বাজেটে প্রায় 93 লাখ লোককে সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে, যেখানে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী সব মিলে বরাদ্দ দেয়া হচ্ছে 6,096 কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটের তুলনায় সুবিধাভোগী বাড়ছে 16 লাখ, যেখানে খরচও বাড়ছে 1,044 কোটি টাকা। মহাদুর্যোগের এই সময়ে নতুন করে দরিদ্র হওয়া বিপুল সংখ্যক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যে ধরনের একটা সংকটকাল চলছে এবং বিভিন্ন গবেষণায় এবং বিশেষ করে সানেমের গবেষণায় এটা উঠে এসেছে যে আমাদের দারিদ্র্য সীমার নিচে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই ক্রাইসিসের কারণে পড়তে যাচ্ছে। দারিদ্র্য নিপতিত হলেও এটা মোকাবেলার জন্য আমাদের বাজেট এবং তাৎক্ষণিক এই যে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে সব মিলিয়ে এখনো আমাদের পুরো আয়ত্তে রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সহায়তা দেওয়া হয় তার বড় অংশই ত্রুটিপূর্ণ। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই যাদের সহায়তা পাওয়ার কথা তারা তা পান না। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও দুর্নীতি কমিয়ে সামাজিক বেষ্টনীর অর্থ প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানো না গেলে বাজেটের প্রকৃত সুফল মিলবে না। যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত, যতটুকু সম্ভব অনিয়ম থেকে বের হয়ে এসে এই ক্রিটিক্যাল টাইমে এই দরিদ্র জনগোষ্ঠী এবং নতুন করে যারা দরিদ্র হয়েছে সেই জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা যায়। তো এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং বেশি পরিমাণে নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। পদ্মায় 4.25 কিলোমিটারের বেশি স্টিলের অবকাঠামো বসলেও এখন প্রধান চ্যালেঞ্জ দোতলা এই সেতুতে সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানো। সেই চ্যালেঞ্জকে কিছুটা কঠিন করে কাজের গতি অর্ধেকে নামিয়েছে করোনা মহামারী। রেল ও সড়ক মিলিয়ে 5,876টি স্ল্যাবের মধ্যে বসেছে 1,550টি স্ল্যাব। সেতুর মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার আর জাজিরা প্রান্তে 4 কিলোমিটার 6 লেন বিশিষ্ট সংযোগ সড়ক ইতিমধ্যে প্রস্তুত। বাকিটা দেখুন সহকর্মী ফখরুল ইসলামের রিপোর্টে। 6 লেন বিশিষ্ট এই সড়ক হয়ে দেশের বৃহত্তম পদ্মা সেতুর উপর চলাচল করবে যানবাহন। মাওয়া ও জাজিরা প্রান্তের দুপাশে এমন দৃষ্টিনন্দন 13.5 কিলোমিটার সংযোগ সড়ক এরই মধ্যে প্রস্তুত, যা ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক। নদীতে 4 কিলোমিটারের বেশি অবকাঠামো মিলিয়ে সেতুর কাজ 79% শেষ। এখন প্রধান চ্যালেঞ্জ দ্বিতল বিশিষ্ট এই স্প্যানে সড়ক ও রেলপথ নির্মাণ। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসেছে 1000 স্ল্যাব, আর 2917টি রোডওয়ে স্ল্যাবের বসেছে মাত্র 550টি। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা। রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব। রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা না। রোডওয়ে স্ল্যাব আমরা 3 শিফটে কাজ করতে হবে, আমরা কাজ করতে পারছি না, যার জন্য আমরা কিছুটা পিছনে আছি। মহামারীর প্রভাবে কাজের গতি কমলেও ভাইরাস প্রতিরোধক সতর্কতা নিয়ে স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আমাদের এক্সপার্ট অনেকে চলে গেছে, 4000 লেবার কাজ করে, এখন 2000-এর উপরে লেবার আমরা ডরমিটরি করে তাদেরকে আমাদের ভিতরে রেখেছি। সবার স্বাস্থ্যগত দিকটা আমরা খুব গভীরভাবে আমরা নজরে রাখছি। দেশের বৃহত্তম এই সেতুর 25, 26 ও 27তম পিলারের উপর বসাতে প্রস্তুত যথাক্রমে 30 ও 31তম স্প্যান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর 4 লেনের সড়ক পথ। এই সড়ক পথে এখন পর্যন্ত বসেছে 500টি স্ল্যাব, আর নিচের রেল পথে এখন পর্যন্ত বসেছে মাত্র 1000 স্ল্যাব। প্রকল্প পরিচালক বললেন, সামনের দিনগুলোতে করোনার প্রভাব মোকাবেলা করে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। আতঙ্কের উদ্বেগে থাকা ঘরে স্বেচ্ছাবন্দী কোটি মানুষকে প্রতিনিয়ত তথ্য দিচ্ছেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ করতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে সেসব বিষয়ে আমলে না নিয়ে তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন নিজের কাজ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন।
করোনা রোগীর সংখ্যা সেই সঙ্গে বাড়ছে, হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ। সাংবাদিক জিনিয়া কুবির সূচনা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনা রোগীদের কাছে শোনেন জমে মানুষের টানাটানির কথা। চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা নাকি তাদেরও আছে বেদনাগাথা। সরেজমিনে দেখেন চিকিৎসকরাও নিরুপায়, তাদের তুলনায় রোগীর সংখ্যা অনেক। রিপোর্টটি করতে গিয়ে আক্রান্ত হতে পারতেন নিজেও। হাসপাতাল থেকে করোনার নীরব বাহক হয়ে ছড়িয়ে দিতে পারতেন পরিবারেও, কিন্তু দেশবাসীর সামনে সত্যটা তুলে ধরতে সব ছাপিয়ে বরাবরের মতোই মাথা চাড়া দিয়ে ওঠে দায়িত্ববোধ। যেমন ডাক্তারের দায়িত্ব সেবা দেয়া, যেমন পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেয়া, তারা সবাই মাঠে আছে অনেক ঝুঁকি সত্ত্বেও, তেমন সংবাদকর্মী আমাদের দায়িত্ব হচ্ছে যে তুলে ধরা যে আসলে বিষয়টা কি। আমি জানি না যে আমার বিশেষ করে কোনো সাহস বা কোনো কিছু কাজ করেছে কিনা, আমার কাছে মনে হচ্ছে এটা আমার একটা অ্যাসাইনমেন্ট। যখন এই কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ, তখন সূচনার মতো দেশের অগণিত সাংবাদিক অদৃশ্য ভাইরাসের খবর তুলে ধরতে কখনো যাচ্ছেন কবরস্থানে, কখনো বা আইসিইউতে। তুলে ধরছেন চিকিৎসা সেবার অসঙ্গতি, সরাসরি সাক্ষাৎকার নিচ্ছেন করোনা রোগীর। সকল ঝুঁকিপূর্ণ কাজের দেশের সকল ক্রান্তিকালেই কিন্তু সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে এবং প্রতিবারই কোনো না কোনোভাবে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সবসময় তারা চেয়েছেন যে আসলে সত্যটা বেরিয়ে আসুক। দেশের বড় বড় ক্রান্তিকালের ছবি ক্যামেরায় ধারণ করেছেন আজিম খান রনি। তার মতে যুদ্ধের সময়ে রণক্ষেত্রে থাকাই যোদ্ধার কাজ। যদি এটা যুদ্ধক্ষেত্র মনে করেন আপনি, এখান থেকে যদি আপনি পালিয়ে যান তাহলে এটা হবে অনেক বড় একটা পরাজয়। নতুন কি চিকিৎসা এলো, প্লাজমা থেরাপি কিভাবে দেয়া হয়, টেস্ট করাতে কি সমস্যা, সরাসরি মানুষের কাছে গিয়ে সাংবাদিকরা জানাচ্ছেন এসব তথ্য। সাংবাদিকদের নেই কোনো প্রণোদনাও। প্রপার সেফটিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যারা কাজ করছে মাঠে তাদের ঝুঁকি ভাতার বিষয়টাও মাথায় রেখে এবং গণমাধ্যম যে সংকট আছে সেই বিষয়টা মাথায় রেখে আসলে প্রণোদনাটা দেওয়া উচিত ছিল। রাস্তার অবস্থা, ঈদের কেনাকাটার খবর, মানুষের বাড়ি ফেরার খবর দিতে ভিড়ের মাঝে সাংবাদিকরা। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি, মারাও গেছেন একাধিক। আঁধার কেটে যখন আলো আসবে তখনও এই যোদ্ধারা সুদিনের খবর দিতে থাকবেন মাঠেই। চিকিৎসা ক্ষেত্রে কিছুটা প্রাণের সঞ্চার করেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে প্রাণহানির সংখ্যা। একদিনে 5100-র বেশি নতুন মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 3,57,000। নতুন করে একদিনে 1,03,000-এর বেশি সংক্রমণের ঘটনায় মোট আক্রান্ত হল 57,82,000-এর বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় নতুন মৃত্যু হয়েছে 1500-র বেশি। একদিনে 20,400-র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলেও 24 ঘন্টায় 1000-এর বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 19,000-এর বেশি। তবে সংক্রমণের হার আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানি মিলিয়ে মোট মৃত্যু হয়েছে 219 জনের। তবে আবারও 400-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। এদিকে মহামারীর কারণে টানা 3 মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে ইরানের পার্লামেন্ট। প্রাদুর্ভাব শুরুর সঙ্গে সঙ্গে লকডাউন জারির পর নিউজিল্যান্ডের হাসপাতালে বর্তমানে একজনও করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় না থাকায় ভাইরাস মোকাবেলায় সফল হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি নোভাভ্যাক্স করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তী ধাপগুলোতে সফল হলে এবছর 10 কোটি এবং সামনের বছর 100 কোটি ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে নোভাভ্যাক্স। এদিকে ভারত আগামী 6 মাসের মধ্যে হিউম্যান ট্রায়ালের ইঙ্গিত দিয়েছে। ভ্যাকসিন প্রস্তুত করার দৌড়ে যোগ দিয়েছে থাইল্যান্ডও। লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্যাকসিনের ঘাটতি মেটানো। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মার্কিন বায়োটেকনোলজি সংস্থা মডার্না এবং চীনের ক্যানসিনো করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আপাতত এগিয়ে থাকলেও এবার প্রতিযোগিতায় সামিল হলো আরও এক মার্কিন সংস্থা নোভোভ্যাক্স, যারা অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে মানুষের উপর তাদের ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে। নোভোভ্যাক্স বলছে জুলাইয়ের প্রাথমিক পরীক্ষায় প্রতিরোধ ক্ষমতা এবং সুরক্ষা ফলাফল প্রত্যাশা করছে তারা। এর পরের ধাপে এই ট্রায়ালের সঙ্গে যুক্ত হবেন নানা দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক। নোভোভ্যাক্স এর পরিকল্পনা অনুযায়ী চলতি বছর ভ্যাকসিনের অন্তত 10 কোটি ডোজ তৈরি করবে তারা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে তাদের দ্বারা প্রস্তুত করোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হতে পারে 6 মাস পরে। এই ভ্যাকসিনটি যথাযথভাবে তৈরি করছে ICMR এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড।
ভ্যাকসিন প্রস্তুত করার দৌড়ে যোগ দিয়েছে থাইল্যান্ডও। গেল সপ্তাহ থেকে বানরের উপর শুরু হয়েছে এই ভ্যাকসিনের প্রয়োগ। এর আগে সফলভাবে এটি পরীক্ষা করা হয়েছে ইঁদুরের উপর। থাইল্যান্ডের লক্ষ্য সাধ্যের মধ্যে বাজারে ভ্যাকসিন আনা। মাসুদ রানা, নিউজ 24। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,387 জন। মোট মারা গেছে 4,327 জন। এছাড়া দেশটিতে অভ্যন্তরীণ বিমান চলাচল পুনরায় চালু হওয়ার পর এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রীর দেহে করোনা ভাইরাস ধরা পড়ায় বিমানের 40 যাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের লকডাউনের চতুর্থ দফা শেষের দিকে, কিন্তু এখনও ভারতের সংক্রমণ বাড়ছেই। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 6,387 জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,51,767 জনে। মৃত 4,000 ছাড়িয়েছে। গত 10 দিনে সেখানে আক্রান্ত হয়েছে 60,000-এরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা 4 দিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে দেশটি। করোনায় আক্রান্তের মধ্যে 1/3 বেশি মহারাষ্ট্রে, মারা গেছে 1,792 জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা 17,728, মৃত্যু 127 জনের। গুজরাটে আক্রান্ত 14,821 জন, মৃত্যু হয়েছে 915 জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 14,465 জন, মারা গেছে 288 জন। এই পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিল করা হচ্ছে, স্বাভাবিক করার চেষ্টা চলছে সবকিছু। এর অংশ হিসেবে বুধবার থেকে বাস পরিষেবা চালু করা, শহরের রাস্তায় 40টা রুটে সরকারি বাস, আর এতে বাড়ল সরকারি বাসেরও সংখ্যা। 15টি রুটের বদলে শহরে 40টি রুটে বাস চালু করা হয়েছে। তবে আপাতত 20 জন যাত্রী নিয়েই চলবে বাস। মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে বাস রুটে। এদিকে সোমবার থেকে ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হওয়ায় প্রথম দিনেই 39,000 যাত্রী বিমান সফর করেছেন। বিমান চালুর প্রথম দিনে ইন্ডিগো বিমানে এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ার পর প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এদিকে দিনাজপুরে ঝড় ও বৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই গতকাল রাতের ঝড়ে বেশিরভাগ গাছের লিচু ঝরে পড়েছে। এতে আর্থিক লোকসানের চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন লিচু চাষিরা। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের 13টি উপজেলায় লিচু বাগান রয়েছে। তবে দিনাজপুর সদর, বিরল, কাহারোল উপজেলায় বাগানের সংখ্যা বেশি। গতকাল রাতের ঝড় শিলাবৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের নিচে বৃষ্টির পানি জমে থাকায় কিছু গাছ হেলে পড়েছে, আর বাগানে ঝরে পড়েছে লিচু। করোনা পরিস্থিতির কারণে লিচু বাজারজাতকরণ নিয়ে বেশ দুশ্চিন্তায় বাগানীরা। তার উপর এমন প্রাকৃতিক দুর্যোগে বেশ বিপাকেই পড়েছেন তারা। লিচুর গাছ ডাল সব ভাঙে চুরি শেষ, যে কি করব আমরা তো চিন্তাই করতে পারতেছি না। প্রচুর লিচু ঝরে গেছে ডাল ভাঙাতে। বিশেষ করে দুটো ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। বৃষ্টির কারণে গাছের গোড়ার মধ্যে পানি জমা থাকতেছে এবং গাছও পড়ে যাচ্ছে এবং আমাদের লিচু সব পড়ে গেছে, গাছও সব পড়ে গেছে। এক সপ্তাহ পরে বাজারে লিচু তোলার কথা থাকলেও শেষ সময়ে ঝড়ে এমন ক্ষতিতে দিশেহারা লিচু চাষিরা। এই লিচুগুলো আমরা 5-6 দিন পর আমরা অবশ্য সংগ্রহ করে মার্কেটে নিয়ে যেতাম, তো এতে করে তা হচ্ছে না, আমাদেরকে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে এই সমস্ত ফল আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মার্কেটে করতাম, মার্কেটে বিক্রি করতাম, কিছু আয় উন্নতি হতো। তো এখন আমরা অসহায়। সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে দুইবার দুই ঝড়ে 6% লিচু ক্ষতি হয়, যার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। তবে গতকালকের ঝড়ের ক্ষতি নির্ণয়ের কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে প্রণোদনা যে কার্যক্রম আছে, সেই প্রণোদনা কার্যক্রমে তাদেরকে তাদের যে ক্ষতিটা পুষে নেওয়ার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে আমি তালিকা করা শুরু করে দিয়েছি। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় ছোট বড় সব মিলিয়ে 6,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের কালীগঙ্গা, সন্ধ্যা ও কচা নদীর বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। এদিকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে 15 কিলোমিটার বেড়ি বাঁধ। ফলে ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের কয়েক লাখ মানুষ। এমন চৌধুরীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
সাগর উপকূলের জেলা পিরোজপুরের মানুষদের প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বসবাস করতে হচ্ছে। একের পর এক ভাঙনে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক হাজার পরিবার। গেল ২০ মে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধগুলো প্লাবিত হয়ে নদীপাড়ের গ্রামগুলোতে পানি প্রবেশ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ২৫০০ ঘরবাড়ি, ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ও ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে ঘূর্ণিঝড়ের পর এখন পর্যন্ত বাঁধগুলো মেরামতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জরবন্যা আসলেও কোনো সময় মেম্বার চেয়ারম্যানরা আসে না, এসে বলে না যে আপনারা কিরকম আছেন। গ্রামবাসী আবেদন করছে, সরকার এটা আর কি কাজটা করে না, তার জন্য আমরা খুব আজকে বিপজ্জনক অবস্থায় আছি। তবে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের দীর্ঘদিনের দাবি কলাখালী ইউনিয়নবাসীর যে অনতিবিলম্বে যদি খুব দ্রুত সময়ের মধ্যে ব্লকের মাধ্যমে যদি ভেরিবারটাকে নির্মাণ করা যায়, তাহলে হয়তো আমরা এই বিপর্যয় থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করতে পারেন। এলাকার মানুষগুলোকে রক্ষা করা, এই জন্য আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করে এগুলো তৈরি করার আপ্রাণ চেষ্টা করি। নদীপাড়ের মানুষকে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করবে সরকার, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার প্রভাবে ধস নেমেছে পর্যটন শিল্পে। প্রতি বছরই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমান পর্যটকরা। তবে এবারে চিত্রটা ভিন্ন। করোনার কারণে গেল ২ মাস ধরে মন্দা যাচ্ছে পর্যটন খাত। অনেক হোটেল মোটেল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই শিল্পকে বাঁচাতে সরকারের প্রণোদনা চান পর্যটন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রামকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী বলা হয়। প্রতি বছর ঈদের ছুটিতে এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে এবার করোনার থাবায় থমকে গেছে ঈদ আনন্দ। করোনার সংক্রমণ রোধে গেল ২ মাস ধরে বন্ধ রয়েছে এখানকার হোটেল মোটেল। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক কোটি টাকার ব্যবসা হলেও এবার হোটেল মোটেল সহ পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য। এতে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। হোটেল সবগুলো আমরা বন্ধ রাখছি এবং আমাদের যারা এই লাইনে যারা আছে ব্যবসা আমরা যারা করি বা আমাদের হোটেলে যারা কর্মচারী আছে তারা কিন্তু অনেক অসুবিধায়। রিসোর্ট তো দূর দূরান্ত থেকে লোকজন আসতো, বিশেষ করে সেক্ষেত্রে যোগাযোগ যেহেতু বন্ধ আর রিসোর্ট চালানো সম্ভব হচ্ছে না, পুরোটাই আমাদের এখন ক্ষতির সম্মুখীন। এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। প্রণোদনা দ্বারা অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করা হয়, এটা আমাদের একটা দাবি। কিন্তু সরকারের এই উদ্যোগ এবং এই আমাদের প্রতি যে গুরুত্ব দায়িত্ব দিয়েছে, এটা আমরা যথাযথভাবে পালন করে যাব। 10টি খাতকে নিয়ে যে সংশ্লিষ্টতা নিয়ে যে চিন্তা ভাবনা করছে, আমাদেরকে সেখানে যদি অন্তর্ভুক্ত করে আমরা কিছুটা লাভবান হব। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে পর্যটন খাত দীর্ঘমেয়াদী সমস্যার মুখে পড়বে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাভাইরাস মহামারী শেষে পর্যটক টানতে অভিনব পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান সহ বেশ কয়েক দেশ। ভ্রমণকারীদের জন্য ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে টোকিও সরকার। পর্যটকদের ভ্রমণ ব্যয় কমানোর কাজে এরই মধ্যে $28.2 বিলিয়ন বরাদ্দ করেছে তারা। জাপানের মতো অনেকটা একই প্রকল্প ঘোষণা করেছে ইতালির সিসিলি দ্বীপ কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। জাপানে এ পর্যন্ত 16,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 800-র বেশি। মহামারীর কারণে বেশ কিছুদিন লকডাউনে থাকার পর গেল সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। পর্যটন নির্ভর এই দেশটির ট্যুরিজম খাতে বেশ মন্দাভাব চলছে। এমন অবস্থায় জাপানের ট্যুরিজম এজেন্সি জানিয়েছে, নতুন পরিকল্পনায় পর্যটকদের ভ্রমণ ব্যয়ের অন্তত অর্ধেকটা পূরণ করে দেওয়া হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টাইমস বলছে, এ পরিকল্পনা জুলাইয়ের শুরু থেকে কার্যকর হতে পারে। যদিও কয়েকটি দেশের উপর জাপানের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে এবং এটি কবে নাগাদ তুলে নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।
এদিকে পর্যটকদের ভর্তুকি দেওয়ার বিষয়ে জাপানের মতো অনেকটাই প্রকল্প হাতে নিয়েছে ইতালির সিসিলি দ্বীপ কর্তৃপক্ষ। তাদের এই ভর্তুকির মধ্যে রয়েছে পর্যটকদের প্লেন ভাড়ার অর্ধেকটা বহন করা, আকর্ষণীয় প্রবেশ মূল্যের পাশাপাশি হোটেলে এক রাত বিনামূল্যে থাকার সুবিধা, এমনকি প্রতি 3 রাত বুকিংয়ে এক রাতের খরচ মিটিয়ে দিবে ইতালি সরকার। মাসুদ রানা, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঊর্ধ্বতন কমান্ডারদের নিয়ে বুধবার বৈঠকে বসছেন ভারতীয় সেনাপ্রধান এম নারাভানে। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুরু হওয়া এই বৈঠক চলবে 2 দিন ব্যাপী। ভারতের সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে আর্মি কমান্ডার কনফারেন্সে আলোচনা চলবে বলে জানিয়েছে এনডিটিভি। গণমাধ্যমটি জানায় এরই মধ্যে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে পানগং লেক থেকে 200 কিলোমিটার দূরবর্তী চীনা বিমান ঘাঁটিতে ব্যাপক হারে নির্মাণ কাজ চলছে। সেখানে যুদ্ধবিমান বা হেলিকপ্টার রাখার ঘাঁটি হচ্ছে বলেই জানা গেছে। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই বৈঠকের পরদিনই বৈঠকে বসলেন ভারতীয় সেনা কর্মকর্তারা। আজ স্পেস এক্সের ফ্লাইটের মাধ্যমে 2 নভোচারীকে মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। গেল 9 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মাটি থেকে প্রথম নভোচারীদের নিয়ে মহাকাশ স্টেশনের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্লাইটটি। এরই মধ্যে সব প্রস্তুতিও শেষ হয়েছে, শুরু হয়েছে কাউন্টডাউন। বাকিটা জানুন নাসমাতুলির ডেস্ক রিপোর্টে। নাসা স্পেস এক্সের ফ্লাইটের মাধ্যমে 2 নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে। এ নিয়ে এরই মধ্যে স্পেস এক্স ক্রুর ড্রাগন মিশনের ফ্লাইট প্রস্তুতিও শেষ হয়েছে। ঐতিহাসিক এই মিশনের জন্য 2 মার্কিন নভোচারী ডগ হুরলি এবং বব বেহনক্যান তাদের পোশাকের মহড়াও শেষ করেছেন। এখন শুধু শাটল উৎক্ষেপণের অপেক্ষা। আর এমন প্রস্তুতি তো থাকবেই, কারণ 9 বছর পর যুক্তরাষ্ট্রের মাটি থেকে প্রথম এই জুটি স্পেস এক্স ফ্যালকন রকেট এবং ক্রু ড্রাগন ক্যাপসুলে কক্ষপথে যাত্রা করতে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার বিকেলে কেনেডি লঞ্চ প্যাড থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে যাত্রা শুরু হবে। আর এই ঘটনায় আপ্লুত স্পেস এক্স কর্তৃপক্ষ। আমরা এই কাজটি খুব নিষ্ঠার সাথে করছি। আমরা আবার যুক্তরাষ্ট্রকে এই কাজে সম্পৃক্ত করতে পেরে খুবই আনন্দিত। এটা দেশটির জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা সবাইকে এই মিশনে একত্রিত করতে চেষ্টা চালাচ্ছি। 2011 সালে নাসার মহাকাশ শাটল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্রের মাটি থেকে আর কোনো নভোচারী মহাকাশে পাড়ি জমাননি। তখন থেকেই মহাকাশে যেতে রাশিয়া সহ অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়েছে মার্কিন নভোচারীদের। আসমাতুলি, নিউজ 24। এবার খেলার খবর। এবার ভার্চুয়াল আড্ডায় নিজের অবসরের রহস্য খোলাসা করলেন মাশরাফি বিন মুর্তজা। কেন ক্যারিয়ারের ইতি টানেননি গেল ওয়ানডে বিশ্বকাপে, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব ছাড়ার কারণ তুলে ধরেন নড়াইল এক্সপ্রেস। লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। এটা একজন মানুষ, মানে আমি বলছি, যদি আপনার, যেহেতু আমি বললাম, যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে তাদের। কিন্তু তারপরে যেটা হয়েছিল যে ঠিক আছে, তো মানে এইভাবে না হোক, সুন্দরভাবে হলেই বেটার, সেরকম একটা কথা আসছে। তো যেটা হয়েছে যে আসার পরে যখন জিম্বাবুয়েকে কত টাকা খরচ করে একটা ম্যাচ অ্যারেঞ্জমেন্ট, এটা আমার ঠিক খেয়াল নেই, আপনারাই জানেন ভালো, যে মনে আছে না, 2 কোটি টাকা। সো তখন আমার কাছে মনে হয়েছিল মাশরাফি হয়তোবা ডিজার্ভ করে যে একটা ম্যাচ রিটায়ার্ড করাটা মাঠ থেকে, বাট হি ডোন্ট ডিজার্ভ 2 কোটি টাকা একটা ম্যাচের জন্য। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ইউনাইটেড হাসপাতালে আগুনে মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ, ঘটনা তদন্তে কমিটি গঠন। সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গ্রীষ্মের পর আর ছুটি বাড়ছে না, সীমিত আকারে চলবে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখন। করোনাকালীন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত, বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকা, পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানো, মহামারীতে কাজে গতি নেমেছে অর্ধেকে। করোনাকালীন ঈদে ভিন্ন আয়োজনের সঙ্গীত শিল্পীরা ঘরবন্দি জীবনের ঘোর কাটাতে কিছু সময়ের জন্য মেতে ওঠেন উচ্ছ্বাসে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।